স্বাগত আমার ইউটিউব চ্যানেল বেসিক বাংলা ইংলিশে। আমি সুজিত কুমার বড়ুই আলোচনা করব ইংরেজি ও বাংলা গ্রামার ও ভাষা প্রসঙ্গে। চলুন আমরা চলে যাই আমার কম্পিউটার স্ক্রিনে। আমি এবার পড়াইতেছি নবম শ্রেণীর ইউনিট 1 এর ইংরেজি প্রথম পত্রের ইউনিট 1 এর লিসন 3 যে লিসনটা, সেখানে একটা কবিতা সম্পর্কে বলা হয়েছে। কবিতার নাম ও মি ও লাইফ। কবিতাটি অনেকে খুব কঠিন দুর্বোধ্য মনে করে, তবে বারবার পড়লে পরে কঠিন বা দুর্বোধ্য থাকে না। তো আমি পড়িয়ে বোঝানোর চেষ্টা করছি। কবিতাটি লিখছে ওয়াল্ট হুইটম্যান, একজন ইংরেজি সাহিত্যের বিখ্যাত কবি। তো উনি কবিতায় কি বলছে আমরা লাইন বাই লাইন অর্থ বুঝে পড়ার চেষ্টা করি। বলছে ও মি ও লাইফ, দ্য কোশ্চেন অফ দিস রেকারিং। ও মি, ও আমি, ও জীবন, এই একই প্রশ্ন বারবার ঘুরপাক খায় কবির মনে। কবির নিজের কাছে ওই একই প্রশ্ন বারবার ঘুরপাক খায়। কি সেটা? কি আমি, কি আমার জীবন, অথবা হায়রে জীবন, এরকম কিছু একটা অর্থ বোঝায়। দ্য কোশ্চেন অফ দিস রিকারিং, এই এই কোশ্চেনটা কবির মনে বারবার আসে। কবি নিজেকে নিজে প্রশ্ন করে, আমি কোথা থেকে এলাম, আমি কোথায় যাব, জীবন কি, এরকম একটা আত্মজিজ্ঞেস বিষয় তার মনে বারবার আসে। ও মি ও লাইফ, দ্য কোশ্চেন অফ দিস রিকারিং। রিকারিং মানে বারবার হয়। এই কোশ্চেনটা কার কাছে? কবির কাছে। দ্বিতীয় লাইনে আছে দ্য এন্ডলেস টেন্স অফ দ্য ফেথলেস, অবিশ্বাসীদের অন্তহীন রেলগাড়ির মতো। দ্য এন্ডলেস টেন্স অফ দ্য ফেথলেস, অবিশ্বাসী লোকদের অন্তহীন রেলগাড়িতে চলার মতো। দ্য সিটি ইজ ফিল্ড উইথ দ্য পুলিশ, যেখানে মূর্খদের দ্বারা পরিপূর্ণ রয়েছে শহরগুলো। কবির আশপাশের কথা উনি বুঝাইছে যে চতুর্দিকে ছুটে চলছে একটা ট্রেন, যেখানে বিশ্বাসীন অথর্ব মূর্খ লোকগুলা ভরে আছে ট্রেনে, তারা চলছে, ছুটছে, আসছে, এটা তাই বোঝাচ্ছে। এরপরে লাইনটা আমরা দেখি, অফ মাই সেলফ ফর এভার রিপ্রোচিং মাই সেলফ। অফ মাই সেলফ ফর এভার রিপ্রোচিং মাই সেলফ। রিপ্রোচিং মানে বিদ্ধ করা, তিরস্কৃত করা, ভর্ৎসনা করা। কবির নিজেকে সবসময় উনি নিজেকেই ভর্ৎসনা করে, চিরকাল ব্যাপী। ফরএভার, নিজেকেই নিজে নিন্দা করে, নিজের সাথে বোঝে বা নিজেকে নিজে বকাঝকি করে, অথবা নিজের কাছে নিজের একটা যে হীনমন্যতা বোধে সে ভোগে। সে বলছে ফর হু মোর ফুলিশ দ্যান আই অ্যান্ড হু মোর ফেথলেস। অর্থাৎ আমার চেয়ে বিশ্বাসীন আর কি আছে, আমার চেয়ে অজ্ঞ মূর্খ আর কি আছে। কবির নিজের কাছে নিজের প্রশ্ন। এরপরে আমরা দেখি বলা হয়েছে of eyes that vainly crave the light. ক্রেভ অর্থ কোনো কিছুর জন্য লালায়িত হওয়া, চাওয়া। উনি বলছে বৃথা চাওয়া। of eyes that vain crave the light, বলছে চোখগুলো বৃথাই আলোর সন্ধান করে। আমাদের চোখগুলো আলোর সন্ধান করে, সবই বৃথা। বলছে of the object mean of the struggle ever renewed. of the object mean মানে আমাদের চোখগুলো, চিন্তা ভাবনাগুলো বৃথাই আলোর ঝলকানির প্রতি দৃষ্টি নিবদ্ধ করে, নতুন কিছু পাওয়ার জন্য চেষ্টা করে, বড় কিছু পাওয়ার জন্য চেষ্টা করে, যেগুলো শুধুই বৃথা, এই জীবনে কোনো কাজেই লাগে না। কবির মতে, কবির যে তার অন্তর জিজ্ঞাসা, সেখানে উনি বলছে এই বৃথা, এই মিছে সব সম্পদ, মিছে সব অর্জন, মিছে সব টাকা পয়সা, এই পৃথিবীতে সবকিছু এগুলা তুচ্ছ, কবির দৃষ্টিতে এগুলা ইউজলেস। এই কারণে বলছে অফ দ্য অবজেক্ট মিন, খুব খারাপ জিনিস, দ্য স্ট্রাগল এভার রিনুয়েন্ট, এবং এই জন্যই আমরা সংগ্রাম করি, এই বিষয়গুলোর জন্য নিত্য নতুন সংগ্রাম করি, নতুন করে সংগ্রামের চেতনা করি। এই পৃথিবীতে বিত্ত বৈভব
অর্জনের জন্য, যেটা অ্যাট দ্য এন্ড অফ লাইফ, জীবনের শেষে কোনো কাজেই আসে না। মানুষ এক পর্যায়ে সবাই মারা যায় এবং 3 হাত 3.5 হাত মাটির নিচে তার অবস্থান হয়। এটা হলো জীবনের পরিণতি। কিন্তু আমরা ছুটছি তো ছুটছি, অর্থের পিছনে ছুটছি, বিত্ত বৈভবের পিছনে ছুটছি। কবির কাছে এগুলো তুচ্ছ। উনি এই কারণেই এই লাইনটা এখানে বলেছে। এভাবে আমাদের সাবজেক্ট থিম বুঝে, ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝে আগাতে হবে। এরপরে পঞ্চম লাইনে আমরা দেখি কি, দ্য পোর রেজাল্ট অফ অল, সবগুলোর ফলাফল খুব ভালো না। আমরা আমাদের এই যে সম্পদের পিছনে ছুটে চলা, চোখ ঝলসানো, অট্টালিকা তৈরি করা, এগুলোর ফলাফল খুব ভালো না। সেগুলো বলছে দ্য পোর রেজাল্ট অফ অল। পোর মানে না, মানে নেগেটিভ অর্থ বহন করছে। এর ফলাফল শূন্য, ছোট, কম। দ্য পোডিং অ্যান্ড সর্ডিড ক্রাউডস, যেখানে আমাদের চারপাশে খেটে খাওয়া নতজানু লোক, প্রোডিং মানে খেটে খাওয়া, সংগ্রাম করা, সর্ডিড ক্রাউডস নতজানু মানে মেরুদণ্ডহীন অথর্ব, যাদের কোনো ব্যক্তিত্ববোধ নাই, পার্সোনালিটি নাই, এই সমস্ত লোকগুলো আই সি অ্যারাউন্ড মি। আমার চতুর্দিকে আমি এই ধরনের লোকদের দেখি। কার সরি, কবির চতুর্দিকে কবি দেখে এই লোকগুলা। ক্রাউডস মানে জনতা। কি ধরনের জনতা? প্রোডিং অ্যান্ড সর্ডিড ক্রাউডস, সারাদিন সংগ্রাম করে খেটে চলা, এবং যারা বিশেষ করে আমরা দেখি যে নতজানু মানুষ, সর্ডিড, এই ধরনের লোকগুলো কবির চতুর্দিকে আছে, সংগ্রাম করে ছুটছে অর্থের পিছনে, মরীচিকার পিছনে, যেখানে জীবনের মূল্যবোধ নেই, পরিণতি নেই, কোনো বিশাল পৃথিবীতে নতুন কিছু, মানবজাতির জন্য ভালো কিছু করার প্রেরণা নাই, তার দিকে ছুটে চলে মানুষ। এরপরে আমরা সর্বশেষ দেখি, সর্বশেষ না, আমরা সপ্তম লাইনে দেখি, অফ দ্য এমটি অ্যান্ড ইউজলেস ইয়ার্স অফ দ্য রেস্ট। আমরা দেখি বাকি বছরগুলোতে অসার এবং অনর্থক ফলাফল। দ্য এমটি অ্যান্ড এন্ডলেস ইউজলেস ইয়ার্স, অসার এবং কোনো অকাজের বছরগুলোতে আমরা দেখি সামনে রয়েছে যাকে বলা হয় অসার এবং ফলাফলহীন বাকি বছর, যেখানে কোনো অনর্থক, যাকে বলা হয় অনর্থক বছরগুলোর জন্য আমরা বসে থাকি। উইথ দ্য রেস্ট বি ইন্টারটুইন্ড, অর্থাৎ বাকি যাদের সাথে আমি বিজড়িত এবং আমাদের চতুর্দিকে যারা আছে, আমার চারপাশে যারা আছে, অথর্ব, অকর্মণ্য এবং মহান লক্ষ্যহীন মানুষদের সাথে আমি জড়িয়ে আছি, বিজড়িত আছি। এর ইংরেজি হলো ইন্টারটুইন্ড। এই শব্দগুলো ভালো ভালো বারবার পরে আয়ত্তে আনতে হবে, বানানগুলো রপ্ত করতে হবে, তাইলে কবিতাটা ভালোভাবে আমরা আয়ত্তে আনতে পারবো, এ থেকে প্রশ্ন লিখতে পারবো। আমরা এই বাকি লোকগুলা যারা নাকি অনর্থক ছুটে চলে বৃত্ত পিছনে, তার সাথে আমি জড়িয়ে আছি। কে জড়িয়ে আছে? কবি। কি কবি? ওয়ার্ক উইথ পেন, ওনার আত্মজিজ্ঞাসা, নিজের কাছে বারবার নিজের প্রশ্ন। সর্বশেষ লাইনে আমরা দেখি দ্য কোশ্চেন অফ মি সো স্যাড রিকারিং, সেই প্রশ্ন ও আমি চরম বেদনাদায়ক, একই প্রশ্ন বারবার ঘুরপাক খায়, ওই একই প্রশ্ন, কে আমি কে, জীবন কি, এই সমস্ত প্রশ্ন তার মনের কাছে, তার নিজের জীবনের কাছে এই প্রশ্নটা রেকারিং বারবার হয়। এই দুঃখজনক প্রশ্ন তার কাছে আসে, আমি কে, হোয়াট গুড আমি দিস ও মি ও লাইফ, এসবের এমন কি উপকার রয়েছে ও আমি ও জীবন। এই সবকিছু যার মধ্যে আমরা জড়িয়ে আছি, যার কেন্দ্র করে আমরা আবর্তিত হয়ে আছি, অর্থ, সম্পদ, মরীচিকা, এর কি প্রয়োজন? এ জীবন ও আমি ও জীবন, ও মি ও লাইফ, জীবনের কাছে আর নিজের কাছে কবির বারবার প্রশ্ন, হোয়াট ইজ লাইফ অ্যান্ড হোয়াট ইজ দ্য মিনিং অফ লাইফ। আমরা
এই কবিতাটা লাইন বাই লাইন বারবার পড়বো, অর্থগুলো জানবো, অর্থের অন্তর্নিহিত অর্থ, শব্দের অর্থ প্লাস অন্তর্নিহিত অর্থ বুঝে বের করার চেষ্টা করব। আমাদের আক্ষরিক অর্থ পড়লে হবে না, ভাব অর্থ পড়ে বুঝতে হবে, কবির অভিব্যক্তি হৃদয়ঙ্গম করার চেষ্টা করতে হবে, তাহলেই আমরা এই কবিতাটা বুঝতে পারবো এবং আমরা এর থেকে প্রশ্ন লিখতে পারবো। পরীক্ষায় এ থেকে প্রশ্ন আসবে, এই প্রশ্নগুলো বানাইয়ে লিখতে হবে, নিজের মতো করে লিখতে হবে, বাক্য তৈরি করার যোগ্যতা থাকতে হবে, তাহলে সে এই কবিতা পড়ে নিজে আত্মস্থ করতে পারবে এবং এ থেকে ভালোভাবে প্রশ্ন উত্তর করতে পারবে। আমরা শেষে দেখি কবি নিজেই এর উত্তর দিচ্ছে, এই যে আত্মজিজ্ঞাসা, এই যে প্রশ্ন, তার উত্তর সে নিজেই দিয়েছে। কি বলছে এই যে আমরা নিচে দেখি কি বলছে, সে বলছে that you are here, that life exists and identity। উনি বলছে কি বলছে তুমি এখানে আসো, এখানেই আছে জীবন ও সত্তা। দ্যাট ইউ আর হেয়ার, আমরা অর্থাৎ কবি, আমি, আমরা সবাই এখানে আছি, কারণ এখানে জীবন আছে, এখানেই আমাদের সত্তা আছে, এখানেই আমাদের আইডেন্টিটি মানে স্বাতন্ত্রতা, সত্তা, নিজস্বতা এই পৃথিবীর চালনভূমিতে আছে, এখানেই আমাদের জীবনের অস্তিত্ব আছে। এই পৃথিবীতে, এই ধরাধামে কবি এটা বলছে, দ্যাট ইউ আর হেয়ার, দ্যাট লাইফ এক্সিস্ট, তুমি এখানে আছো কারণ জীবন এখানে আছে, তোমার সত্তা এখানে আছে। আইডেন্টিটি মানে সত্তা, এক্সিস্ট মানে বিরাজমান আছে। শেষের লাইনটা আছে, that the powerful plays goes on and you may contribute a verse। বলছে যেখানে চলছে জবরদস্ত নাটক, দ্য পাওয়ারফুল প্লে গোস অন, অর্থাৎ কিনা এই পৃথিবীতে যা কিছু ঘটমান সবগুলো নাটকের মতো, কবির কাছে সবগুলো নাটকের মতো, এগুলো নাটকের মঞ্চে অঞ্চল, একটা শক্তিশালী নাটক। এখানে বিভিন্ন ব্যক্তিরূপে বিভিন্ন নটনটিরা অভিনয় করে যাচ্ছে, একদিন এই পৃথিবীর জীবন সাঙ্গ করে এই পৃথিবী থেকে বিদায় নিচ্ছে, চলে যাচ্ছে, রেখে যাচ্ছে তার এখানের কর্ম হতে হয় ভালো। উনি বলছে আর তাতে তুমি কেবল একটি স্তবক যোগ করতে পারো, অর্থাৎ কিনা এই যে পৃথিবীতে নাটক মানে জীবন চলে যাওয়া, সেখানে মানুষ যে সারা জীবন কর্ম করে, তাতে যদি সে এই পৃথিবীতে ভালো কিছু, মহান কিছু, অসাধারণ কিছু করে দিতে পারে, যেটা মানুষের জন্য, মানবতার জন্য উপকার, সেটাই তার জন্য একটা বড় স্তবক, বড় কিছু পাওয়া, এই গ্রেট কন্ট্রিবিউশন, অবদান এই মানুষের জন্য, পৃথিবীর জন্য কবি বলছে। এবং এইটাই মানুষের উদ্দেশ্য হওয়া উচিত। সেখানে কবি শেষ লাইনে একটা সকল মানব জাতিকে এই পৃথিবীতে বৃহত্তর অবদান রাখার আহ্বান জানিয়েছে। শুধু নিজের মিন মানে হীন চরিতার্থ করার জন্য বৃত্ত বৈভবের পাহাড় গড়ে তোলাটা জীবনের উদ্দেশ্য না, এটা জীবনের তাতে জীবন সফল হয় না, সফল হয় মহান কিছু করে মানবতার উন্নয়ন করতে পারলে। এটাই এই কবিতার মূল উপজীব্য। আমরা কবিতাটা পড়লাম, একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, হয়তো আরো সময় নিয়ে বোঝালে অনেক একটু ভালো হতো। আমি এই অংশে, এই পার্টে এই কবিতাটা বোঝানোর চেষ্টা করছি, বারবার এটা পড়লে পরে আশা করি কিছুটা অর্থ ক্লিয়ার হবে। আমরা পরবর্তী একটা অধ্যায়ে আর একটা চ্যাপ্টারে আমি এই কবিতার প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে কটা প্রশ্ন টেক্সটবইতে দেওয়া আছে এই প্রশ্ন নিয়ে আমি পরবর্তী পার্টে আলোচনা করব। প্রথম পার্টে এই কবিতার দুটো পার্ট, এই প্রথম পার্টে দুটো পার্ট বা তিনটা পার্টও হতে পারে। এই প্রথম পার্টে আমি কবিতার মূল বিষয়টা বোঝানোর চেষ্টা করলাম। আজ এ পর্যন্তই, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। ইংরেজি প্রসঙ্গে আরো কিছু জানতে হলে প্লিজ কমেন্ট করুন আমার ভিডিওর কমেন্ট বক্সে।